হ্যালো বন্ধুরা, ভূতের জলসায় আপনাদের স্বাগতম। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে আপনার অতীত আপনাকে তাড়া করছে না? আজকের গল্পটি এমন এক রাতের যেখানে রাস্তা শেষ হয় না আর পিছনের সিটের যাত্রী মানুষ হয় না। আজ আপনাদের শোনাবো এক অভিশপ্ত ট্যাক্সি ড্রাইভারের কাহিনী। চলুন ভয়ের জগতে ডুব দেওয়া যাক। রাত তখন 2:17 আষাঢ়ের আকাশ চিরে অঝরে বৃষ্টি ঝরছে। পুরান ঢাকার সরু গলিগুলো এই মাঝরাতে আর চেনা যায় না। মনে হয় কোনো প্রাগৈতিহাসিক মরা অজগর সাপ আঁকাবাঁকা হয়ে পড়ে আছে শহরের বুকে। রাস্তার সোডিয়াম বাতিগুলো বেশিরভাগই নষ্ট, যেগুলো জ্বলছে সেগুলো বৃষ্টির ঝাপটায় ঝাপসা, ঠিক যেন ক্যান্সারে আক্রান্ত রোগীর ঘোলাটে চোখ। ট্যাক্সি ড্রাইভার রফিক মিয়া স্টিয়ারিংয়ে হাত রেখে এক দৃষ্টে সামনের দিকে তাকিয়ে আছে। তার বয়স 45 ছুঁই ছুঁই, কিন্তু চোখের নিচে কালি আর গালের খোঁচা খোঁচা দাড়ি তাকে আরও 10 বছর বুড়িয়ে দিয়েছে। গাড়ির ওয়াইপারটা পুরনো হয়ে গেছে। কাঁচের ওপর দিয়ে যাবার সময় সেটা একটা বিশ্রী শব্দ করছে। শব্দটা রফিকের কানে বাজছে যেন কেউ গলায় ফাঁস লাগিয়ে ছটফট করছে, আর দড়িটা কড়ি কাঠে ঘষা খাচ্ছে। রফিকের মেজাজটা আজ সকাল থেকেই খিটখিটে। বাসায় তুমুল ঝগড়া হয়েছে। তার স্ত্রী রেহানা ভাতের থালা আছড়ে ফেলে বলেছিল, ও রফিক, তুমি এই রাতের ডিউটি ছাড়ো, নাইলে আমি মাইয়াটারে নিয়ে বাপের বাড়ি জামু কইলাম। রাত হইলে তুমি আর মানুষ থাকো না। তোমার চোখ দেখলে আমার ডর লাগে, মনে হয় শয়তানে আছর করছে তোমারে। রেহানার কথাগুলো রফিক গায়ে মাখে না। তার মতে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে, কিন্তু রাতে মানুষ থাকো না কথাটা মনে পড়তেই রফিকের চোয়াল শক্ত হয়ে গেল। সে তো এই রাতের ডিউটি করে সংসারের জন্যই। তাছাড়া ঢাকার দিনের কোলাহল তার সহ্য হয় না। রাতের এই নিস্তব্ধতা, এই অন্ধকার তার নিজের অস্তিত্বের মতোই আপন মনে হয়। কিন্তু সমস্যা হলো, এই একাকিত্ব মাঝে মধ্যে বড্ড ভারী হয়ে ওঠে, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে। গাড়িটা আজিমপুর কবরস্থানের দক্ষিণ গেটের কাছে আসতেই রফিক ব্রেক কষল। এখানকার বাতাস শহরের অন্য জায়গার চেয়ে আলাদা, ভারী, থমথমে। বৃষ্টির পানির সাথে মিশে আছে হাজার হাজার কবরের ভেজা মাটি, লোবানের ধোঁয়া আর পচা রজনীগন্ধার ফুলের তীব্র এক গন্ধ। রফিক ইঞ্জিন বন্ধ করল না, শুধু গ্লাসটা নামালো। ঠান্ডা বাতাস এসে তার চোখে মুখে লাগলো। এটা রফিকের বহুদিনের পুরনো এক অভ্যাস, এক ধরনের খেলা। সে বলে এটা তাকে ভয় আর একাকিত্ব থেকে বাঁচিয়ে রাখে। রফিক গাড়ি থেকে না নেমেই হাত বাড়িয়ে পেছনের দরজাটা ভেতর থেকে খুলে দিল। দরজাটা সামান্য ফাঁক হয়ে গেল। বাইরের ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে রফিক অত্যন্ত বিনয়ের সাথে, যেন সত্যি সত্যি কোনো ভিআইপি যাত্রীর সাথে কথা বলছে এমন ভঙ্গিতে বলল, উঠে পড়ুন স্যার, অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। বৃষ্টির যা তোর, ভিজে যাননি তো? বাইরে কেউ নেই, থাকার কথাও না। শুধু কবরস্থানের প্রাচীরের ওপাশে হিজল গাছটা বাতাসের ঝাপটায় মাথা দুলছে, যেন না না করছে। রফিক কয়েক সেকেন্ড অপেক্ষা করল, তারপর নিজেই আবার হাত বাড়িয়ে দরজাটা বন্ধ করতে গেল। কিন্তু তার আগেই ঘটল ঘটনাটা। দরজাটা রফিকের হাতের স্পর্শ ছাড়াই ধরাস করে সজোরে বন্ধ হয়ে গেল। শব্দটা সাধারণ দরজা বন্ধ হওয়ার মতো নয়, মনে হলো কেউ ভেতর থেকে প্রচণ্ড ক্ষোভ নিয়ে টেনে দরজাটা লাগালো। রফিকের বুকটা ছ্যাঁত করে উঠল, স্টিয়ারিংয়ের ওপর তার হাতটা কেঁপে উঠল। বাতাস, রফিক বিড়বিড় করে নিজেকে বোঝালো, বাতাসেই লাগছে। আজিমপুরের বাতাস বড় দুষ্ট। সে রিয়ার ভিউ মিররে তাকালো। পেছনের সিট ফাঁকা,
আবছা অন্ধকারে সিটের চামড়া চকচক করছে, কিন্তু রফিকের কেন জানি মনে হলো সিটের ফোমটা এক জায়গায় সামান্য দেবে আছে, যেন কোনো অদৃশ্য ভার সেখানে ভর করে বসে আছে। আর ঠিক তখনই গন্ধটা তার নাকে এলো। রজনীগন্ধা বা লোবানের গন্ধ নয়, এক ভ্যাপসা কটু গন্ধ। অনেক দিন ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা ভেজা কাপড় আর পচা গলা মাংসের নির্যাস মিশলে যেমন গন্ধ হয়, ঠিক তেমন। গন্ধটা গাড়ির এসি আর এয়ার ফ্রেশনারের সুবাস ছাপিয়ে রফিকের নাকে এসে ধাক্কা দিল। রফিক ঢোক গিলল। তার গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে আছে। সে কাঁপা গলায় অভ্যাসবশতই মিররের দিকে তাকিয়ে বলল, কই যাব স্যার? মনে মনে সে প্রার্থনা করছে যেন সবটাই তার মনের ভুল হয়, কিন্তু আজিমপুরের এই রাতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। গাড়িটা লালবাগ কেল্লার মোড় পার হচ্ছে। মুঘল আমলের বিশাল প্রাচীরটা অন্ধকারের মধ্যে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। শত শত বছরের পুরনো এই দুর্গের ইট পাথরে নাকি অনেক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস মিশে আছে। রফিক ছোটবেলায় দাদির কাছে শুনেছিল। আজ রাতে সেই কথাটা মনে পড়তেই তার মেরুদণ্ড বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। বৃষ্টির তোড় কিছুটা কমেছে, কিন্তু বাতাসের গর্জন বেড়েছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো এখানে একেবারে নিভে আছে। হেডলাইটের আলোয় সামনের পিচ ঢালা পথটাকে মনে হচ্ছে অনন্তকালের কোনো সুড়ঙ্গ। হঠাৎ রফিকের মনে হলো গাড়ির পেছনের চাকাগুলো যেন মাটির সাথে লেপ্টে যাচ্ছে। অ্যাক্সেলারেটরে চাপ দিলেও গাড়ির গতি বাড়ছে না। মনে হচ্ছে পেছনের সিটে হঠাৎ করেই মনকে মন ওজন চেপে বসেছে। সাসপেনশনটা করুণ স্বরে ক্যাচ ক্যাচ করে উঠল। রফিক ঢোক গিলল। তার গলা শুকিয়ে কাঠ। সাহস সঞ্চয় করে সে আবার রিয়ার ভিউ মিরারে তাকালো। অন্ধকার, নিরেট অন্ধকার, কেউ নেই। মনের ভুল, রফিক বিড়বিড় করল। সব মনের ভুল। কাল থেকে আর রাইতের ডিউটি করব না। ঠিক তখনই একদম তার কানের লতি ঘেঁষে ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাসের স্পর্শ পাওয়া গেল। আর তারপরই সেই কণ্ঠস্বর, মানুষের গলার মতো নয়, যেন কোনো পুরনো রেডিওর স্পিকার ফেটে যাওয়া যান্ত্রিক খসখসে শব্দ। ধন্যবাদ রফিক, এয়ারপোর্টের দিকে চলো। ওরে আল্লাহ বলে রফিক স্টিয়ারিং ছেড়ে দিচ্ছিল প্রায়। গাড়িটা রাস্তার মাঝখানে সাপের মতো একবার ডানে একবার বামে মোচড় খেল। অনেক কষ্টে ব্রেক কষে সে গাড়িটা নিয়ন্ত্রণে আনলো। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফাচ্ছে। রফিক ঘুরে পেছনে তাকালো। কেউ নেই। সিটটা আগের মতোই ফাঁকা, কিন্তু সেই পচা গন্ধটা এখন আরও তীব্র। কে কে কথা কয়? রফিকের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। সামনে আসেন, লুকাইয়া আছেন কেন? শূন্য বাতাস থেকে উত্তর এলো। এবার আর যান্ত্রিক নয়, এবার কণ্ঠস্বরটিতে স্পষ্ট ব্যঙ্গ মিশে আছে। শুকনো বাঁশঝাড়ে বাতাস লাগলে যেমন খসখসে শব্দ হয়, ঠিক তেমন একটা হাসি শোনা গেল। চিনতে পারছো না? 10 বছর রফিক, পাক্কা 10 বছর পর দেখা। তোমার স্মৃতিশক্তি এত দুর্বল? রফিক থরথর করে কাঁপছে। আমি আপনারে চিনি না, নামেন, আমার গাড়ি থেকে নামেন। অদৃশ্য যাত্রীটি শান্ত কিন্তু হাড় হিম করা গলায় বলল, নামব তো বটেই, তবে এখনই না। আচ্ছা, রেহানা কেমন আছে? ওর সেই বাতের ব্যথাটা কি কমেছে? আর তোমার মেয়ে টুম্পা, মিষ্টি মেয়েটা, ক্লাস 4-এ পড়ে এখন, তাই না? রফিক যেন পাথরের মূর্তিতে পরিণত হলো। তার শরীরের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে মনে হলো। এই অদৃশ্য ছায়া তার স্ত্রীর নাম জানে, মেয়ের ক্লাসের খবর রাখে। তুই কেডা? রফিক চিৎকার করে উঠল। তার গলার রগ ফুলে উঠল। তুই আমার মাইয়ার নাম মুখে আনবি না শয়তান! তুই কে? চুপ করো রফিক। ধমকটা এতটাই তীব্র ছিল যে গাড়ির ড্যাশবোর্ডটা কেঁপে উঠল। বেশি চেঁচামেচি করলে টুম্পার আগামীকালের সূর্য দেখবে না। সে এখন মশারির নিচে অঘরে ঘুমোচ্ছে। একটা ছোট কাজ বুঝলে, শুধু একটা ছোট ফুঁ,
আর সে আর জাগবে না। রফিক 2 হাতে স্টিয়ারিংটা আঁকড়ে ধরল। তার চোখে পানি চলে এসেছে। অসহায়ত্ব আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ তাকে গ্রাস করেছে। কি চান আপনি? রফিক ফিসফিস করে বলল। চালাও, যাত্রী হুকুম দিল। তবে এয়ারপোর্টে না, প্ল্যান বদলে গেছে। সোজা চলো কেরানীগঞ্জের দিকে, সেই পুরনো বেড়িবাঁধ ধরে নির্জন জলাবিলটার দিকে। মনে আছে তো রাস্তাটা, নাকি আমাকে মনে করিয়ে দিতে হবে? সেই রাতের কথা, সেই ঝড়, সেই কাদা আর সেই আর্তনাদ। রফিকের মস্তিষ্কের কোনো গভীর অন্ধকারে একটা তালাবদ্ধ দরজা নড়ে চড়ে উঠল। কেরানীগঞ্জের জলাবিল, 10 বছর আগে। রফিক জানে তাকে এখন কি করতে হবে। তার কোনো উপায় নেই। সে কাঁপা কাঁপা হাতে গিয়ার পরিবর্তন করল। গাড়িটা ইউটার্ন নিয়ে শহরের আলো পেছনে ফেলে অন্ধকারের দিকে ছুটতে শুরু করল। পেছনের সিটে কেউ নেই, অথচ রফিক স্পষ্ট অনুভব করছে সে আজ একা নয়। তার পাপ আজ সশরীরে তার পেছনে বসে আছে। গাড়িটা বুড়িগঙ্গা ব্রিজ পার হয়েছে বেশ কিছুক্ষণ। শহরের কোলাহল আর আলো এখন অনেক পেছনে। সামনে শুধু অন্তহীন অন্ধকার আর বেড়ি বাঁধের এবড়ো খেবড়ো রাস্তা। হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে রাস্তার দুপাশে হিজল আর করজ গাছের সারি। বাতাসের তোড়ে সেগুলো পাগলের মতো মাথা দুলিয়ে নাচছে। মনে হচ্ছে যেন প্রেতাত্মারা হাতছানি দিয়ে ডাকছে। রফিক ঘামছে। বাইরের তাপমাত্রা বেশ ঠান্ডা, কিন্তু রফিকের শার্ট ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। স্টিয়ারিং হুইলটা পিচ্ছিল হয়ে আছে তার হাতের ঘামে। অদৃশ্য যাত্রীটি ব্রিজ পার হওয়ার পর থেকে একটা কথাও বলেনি। এই নীরবতা কথার চেয়েও ভয়ঙ্কর। রফিক বারবার রিয়ার ভিউ মিরারে তাকাচ্ছে, কিন্তু প্রতিবারই সেই শূন্যতা তাকে উপহাস করছে। শুধু মাঝে মাঝে মনে হচ্ছে পেছনের সিটে কেউ নড়ে চড়ে বসছে। চামড়ার সিটে কাপড়ের ঘষার শব্দ, খসখস খসখস। হঠাৎ নীরবতা ভেঙে সেই শীতল কণ্ঠস্বর আবার কথা বলে উঠল। এবার একদম রফিকের কানের কাছে নয়, যেন মাথার ভেতর থেকে শব্দটা আসছে। জায়গাটা কি চেনা চেনা লাগছে রফিক? রফিক উত্তর দিল না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। কথা বলছো না যে? ভয় পাচ্ছ? যাত্রীটি হাসল। মনে করে দেখো রফিক, 10 বছর আগের ঠিক এমন এক রাত। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল। তুমি জুয়া খেলে সব টাকা হেরেছিলে। পকেটে একটা পয়সাও ছিল না, কিন্তু দেনার দায়ে তোমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল মহাজনরা। রফিকের চোখের সামনে ঝাপসা দৃশ্যগুলো ভেসে উঠতে শুরু করল। টিনের চালের ঘর, জুয়ার আসরের ধোঁয়া আর হারের পর সেই অপমান। না, রফিক বিড়বিড় করে উঠল, না, আমি জুয়া খেলি না, আমি ভালো মানুষ। মিথ্যে বলো না, যাত্রীটি হিসহিস করে উঠল। সেদিন রাতে এয়ারপোর্ট থেকে একজন ধনী যাত্রী উঠেছিল তোমার গাড়িতে। বয়স্ক মানুষ, হাতে একটা মোটা ব্রিফকেস। তুমি মিরারে দেখেছিলে ব্রিফকেসটা টাকার বান্ডিলে ঠাসা ছিল। তোমার লোভ হয়েছিল রফিক। শয়তান তোমাকে তখন কাঁধে তুলে নিয়েছিল। না না, আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, ব্রেক ফেল করছিল। আমি মারি নাই কাউরে, আমি বাঁচাইতে চাইছিলাম। তুমি বাঁচতে চেয়েছিলে রফিক, কিন্তু তাকে নয়, নিজেকে। কণ্ঠস্বরটি এখন পাথরের মতো শক্ত। তুমি ইচ্ছে করে গাড়িটা এই নির্জন রাস্তায় নিয়ে এসেছিলে। তুমি চেয়েছিলে তাকে ভয় দেখিয়ে টাকাটা কেড়ে নিতে। ধস্তাধস্তি হয়েছিল, মনে পড়ছে? সে চিৎকার করেছিল, বাঁচাও বাঁচাও, কিন্তু এই বিলে মানুষের চেয়ে শিয়ালের বাস বেশি। কেউ শোনেনি। গাড়িটা এখন সেই অভিশপ্ত জলাভূমির একদম কাছে। রাস্তার একপাশে বিশাল কালো জলরাশি। বৃষ্টির ফোঁটাগুলো জলের উপর পড়ে অদ্ভুত এক জ্যামিতিক নকশা তৈরি করছে। রফিকের মনে হলো 10 বছর আগের সেই রাত আর আজকের রাতের মধ্যে সময়ের কোনো ব্যবধান নেই। যেন সে একটা অন্তহীন লুপের মধ্যে আটকে গেছে। একই রাস্তা, একই বৃষ্টি আর একই পাপ।
তুমি নিয়ন্ত্রণ হারিয়েছিলে রফিক। ধস্তাধস্তির সময় গাড়িটা ছিটকে পড়েছিল এই জলা বিলে। তারপর সব শান্ত। রফিক হাউমাউ করে কেঁদে উঠল। চুপ করেন, দোহাই লাগে চুপ করেন, আমি আর নিতে পারতেছি না। গাড়িটা চলতে চলতে একটা পুরনো বটগাছের নিচে এসে পৌঁছল। জায়গাটা রফিকের খুব চেনা, হাড় কাঁপানো চেনা। ঠিক এখানেই 10 বছর আগে তার জীবনের চাকাটা উল্টে গিয়েছিল। সে বুঝতে পারছে গন্তব্য এসে গেছে, কিন্তু সে জানে না আজ রাতে তার জন্য কি অপেক্ষা করছে। শুধু বুঝতে পারছে পেছনের সিটের ওই অদৃশ্য শক্তি আজ তাকে এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবে যার চেয়ে মৃত্যুও অনেক বেশি সুখকর। গাড়ির হেডলাইটটা দপ করে একবার নিভে আবার জ্বলে উঠল। সামনের হিজল গাছের ছায়া রাস্তার ওপর এমনভাবে পড়েছে যেন যমদূত দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা বটগাছটার নিচে আসতেই অদৃশ্য যাত্রীটি হঠাৎ আদেশ দিল, গাড়ি থামাও। রফিক যন্ত্রের মতো ব্রেক কষল। টায়ারগুলো ভেজা মাটিতে পিছলে গিয়ে ক্যাচ ক্যাচ শব্দে থেমে গেল। চারদিক নিস্তব্ধ, শুধু অবিরাম বৃষ্টির শব্দ আর ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক। হেডলাইটের আলোয় সামনের জলাভূমির কালো পানি তেল তেলে দেখাচ্ছে। রফিক স্টিয়ারিং ধরে বসে আছে, তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সে জানে পেছনে তাকালেই তার মৃত্যু অবধারিত। কি হলো রফিক, ভয় পাচ্ছ? যাত্রীটির কণ্ঠস্বর এবার খুব শান্ত, কিন্তু সেই শান্ত ভাবটা ঝড়ের আগের মতো। পেছনের সিটের দিকে তাকাও, এবার আমাকে দেখতে পাবে। না, আমি পারবো না, রফিক ফিসফিস করে বলল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তাকাও। ধমকটা এত জোরে হলো যে গাড়ির কাঁচগুলো ঝনঝন করে উঠল। রফিক আর পারল না। এক অদৃশ্য সুতোয় বাঁধা পুতুলের মতো সে কাঁপা কাঁপা হাতে ড্যাশবোর্ডের সুইচ টিপে ভেতরের আলোটা জ্বালল। হলুদ ম্লান আলোয় গাড়ির ভেতরটা ভরে গেল। সে খুব ধীরে, খুব সন্তর্পণে ঘাড় ঘোরালো। তার চোখ কপালে উঠে গেল। মুখ দিয়ে একটা অস্ফুট গোঙানি বেরিয়ে এলো। পেছনের সিটে কেউ বসে নেই, সেখানে কেউ শুয়ে আছে। একটা লাশ। লাশটা সিটের উপর অদ্ভুতভাবে বাঁকানো, মুখটা থেতলানো, চেনার উপায় নেই। কপালের একপাশ দিয়ে মগজ বেরিয়ে আছে, সারা শরীর রক্তে ভাসা, জামা কাপড় কাদায় মাখামাখি। কিন্তু রফিকের দৃষ্টি আটকে গেল লাশটার পরনে থাকা শার্টটার দিকে। নীল রঙের সুতি চেক শার্ট, কলারের কাছে একটা বোতাম ছেঁড়া। রফিকের দম বন্ধ হয়ে এলো। এই শার্টটা তো তার। গত ঈদে রেহানা নিজের হাতে সেলাই করে দিয়েছিল। এমনকি কলারের কাছে বোতামটা সে নিজেই ছিঁড়েছিল তাড়াহুড়ো করে পরতে গিয়ে। রফিক নিজের বুকের দিকে তাকালো। সে তো এই শার্টটাই পরে আছে, তাহলে ওই লাশটা কার? সে আবার ভালো করে লাশটার দিকে তাকালো। ঠেকলানো মুখের আড়ালে পরিচিত জীবক, হাতের কবজিতে সেই সস্তা ঘড়িটা। না না না, রফিক আর্তনাদ করে উঠল, ওটা আমি, ওইটা তো আমি। মুহূর্তের মধ্যে তার মস্তিষ্কের তালাবদ্ধ দরজাটা ভেঙে চুরমার হয়ে গেল। স্মৃতির স্রোত সুনামির মতো আছড়ে পড়ল। 10 বছর আগের সেই রাত, ধস্তি ধস্তি, ধনী যাত্রীটার আর্তনাদ, তারপর গাড়িটা উল্টে যাওয়া, পানির নিচে দম বন্ধ হয়ে আসা, ফুসফুসে কাদা ঢোকার যন্ত্রণা, তারপর সব অন্ধকার। সে তো সেদিন গাড়ি থেকে বের হতে পারেনি। সে এবং সেই যাত্রী দুজনই মারা গিয়েছিল এই জলা বিলে। রফিক নিজের হাতের দিকে তাকালো। হাতগুলোকে একটু আবঝা মনে হচ্ছে, স্বচ্ছ। সে আয়নার দিকে তাকালো। তার প্রতিবিম্বটা কেমন জানি ফ্যাকাশে, মরা মানুষের মতো। তার মানে আমি মরে গেছি? রফিক কাঁপা গলায় বলল, আমি 10 বছর ধইরা ভূত। আমি ভূত হইয়া ট্যাক্সি চালাইতেছি। আমি জানতাম না আল্লাহ, আমি জানতাম না। সে 2 হাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠল। কান্নার শব্দে বাড়ির ভেতরটা ভারী হয়ে উঠল। রেহানা, টুম্পা, তোমরা কই? তোমরা কি জানো আমি মইরা গেছি? নাকি তোমরাও? সে কি গত 10 বছর ধরে একটা মিথ্যে ঘোরের মধ্যে ছিল? প্রতিদিন বাড়ি ফেরা, স্ত্রীর সাথে ঝগড়া, মেয়ের সাথে খেলা, সব কি তার কল্পনা? সব কি মায়া?
রফিক যখন তার অস্তিত্বের এই চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে হাহাকার করছে, তখন সে খেয়ালই করল না যে পেছনের লাশটা নড়তে শুরু করেছে। থেতলানো মুখটা ধীরে ধীরে সোজা হলো, মরা চোখ দুটো মেলল এবং সেই থেতলানো ঠোঁটে ফুটে উঠল এক পিশাচের হাসি। রফিক এখনো কাঁদছে। সে জানে না যে আসল ভয়ঙ্কর সত্যটা এখনো তার জন্য অপেক্ষা করছে। মৃত্যু তো শেষ কথা নয়, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কিছু আছে যা তাকে গত 10 বছর ধরে তাড়িয়ে বেড়াচ্ছে। রফিকের হাহাকার আর কান্নার শব্দে গাড়ির ভেতরটা যখন ভারী হয়ে আছে, ঠিক তখনই নীরবতা খান খান করে ড্যাশবোর্ডের রেডিওটা ক্যাচ ক্যাচ শব্দে জেগে উঠল। ওটা কোনো এফএম চ্যানেল নয়, বরং পুলিশের ওয়্যারলেস ফ্রিকোয়েন্সির কর্কশ শব্দ। আলফা 1-2 বেস, সাসপেক্ট ট্রেস করা হয়েছে। সিরিয়াল কিলার দ্য নাইট ড্রাইভারের গাড়ি এখন কেরানীগঞ্জের ওই পুরনো জলাভূমির রাস্তায়। সাবধান, লোকটা অত্যন্ত ধূর্ত। গত 10 বছরে সে 50 জন যাত্রীকে গুম করেছে। তার গাড়ির ডিকিতে সম্ভবত আজ রাতের শিকারের লাশ আছে। ওভার। রফিক থমকে গেল। কান্নার জল শুকিয়ে গেল চোখের কোণে। সে ফ্যাল করে রেডিওর দিকে তাকালো। পুলিশ? সিরিয়াল কিলার? কিন্তু আমি তো মরা। রফিক বিড়বিড় করে বলল, পুলিশ ভুতরে খুঁজব কেন? তার মস্তিষ্কের স্নায়ুগুলো জট পাকিয়ে যাচ্ছে। সে যদি 10 বছর আগেই মরে গিয়ে থাকে, তবে পুলিশ তাকে ট্রেস করছে কিভাবে? আর নাইট ড্রাইভার কে? ঠিক সেই মুহূর্তে পেছনের সিটে পড়ে থাকা রফিকের নিজের সেই রক্তমাখা লাশটি নড়ে উঠল। হাড় মটমট করার মতো শব্দ হল। থেতলানো শরীরটা খুব ধীর লয়ে আড়মোড়া ভাঙার মতো করে সোজা হয়ে বসল। রফিক আয়নায় সেই দৃশ্য দেখে ভয়ে জমে গেল। লাশটার থেতলানো মুখে এবার আর যন্ত্রণার ছাপ নেই। সেখানে ফুটে উঠেছে এক পিশাচের ক্রূর হাসি। সে যখন কথা বলল, তখন রফিকের সেই পরিচিত কাঁপা কাঁপা গলার স্বর উধাও। তার বদলে বেরিয়ে এলো এক ভরাট, গভীর এবং অরষ্ট কণ্ঠস্বর, যেন পাতালের গভীর থেকে উঠে আসা কোনো শয়তানের আদেশ। বোকা রফিক, সত্তাটি বলল। তার চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে। তুমি মরনি, তুমি পাগলও নও। আমি তোমার ভেতরে বাস করা সেই শয়তান, যাকে তুমি 10 বছর আগে জাগিয়ে তুলেছিলে। মনে নেই? রফিক তোতলাতে লাগল। মানে আমি বাইচা আছি? সত্তাটি রফিকের কানের কাছে মুখ এনে ফিসফিস করল। 10 বছর আগের সেই রাতে অ্যাক্সিডেন্টে যাত্রীটি মারা গিয়েছিল, কিন্তু তুমি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলে। কাদার মধ্যে জ্ঞান ফিরে পাওয়ার পর তুমি কি করেছিলে মনে আছে? তুমি লোকটাকে বাঁচাতে যাওনি, তুমি তার টাকার ব্রিফকেসটা নিয়ে পালিয়েছিলে, আর লাশটা পুঁতে ফেলেছিলে এই জলার নিচে। রফিকের চোখ বড় বড় হয়ে গেল। আবছা স্মৃতিগুলো এখন পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, সে তো বেঁচে গিয়েছিল, সে তো বাড়ি ফিরেছিল। সেই টাকার স্বাদ পেয়ে তুমি রক্তপিপাসু হয়ে ওঠো, সত্তাটি বলে চলল। গত 10 বছর ধরে প্রতি রাতে তুমি অদৃশ্য যাত্রীর সাথে কথা বলার ভান করো না রফিক। তুমি আসলে তোমার বিবেকের সাথে কথা বলো। আর পেছনের সিটে, সেখানে কেউ অদৃশ্য থাকে না, সেখানে থাকে তোমার শিকার। তুমি তাদের খুন করে এই জলাভূমিতে নিয়ে আসো। 50 জন মানুষ, সবাই এই কালো পানির নিচে শুয়ে আছে তোমার অপেক্ষায়। রফিক আতঙ্কে সিটের সাথে সেটে গেল। না না, আমি খুনি না, আমি। কিন্তু আজ, সত্তাটি নিষ্ঠুর হাসল, আজ পুলিশ তোমার পিছু নিয়েছে, তাই আজ আর অন্য কোনো শিকার তোলার সময় পাওনি। শয়তানের ক্ষুধা তো মেটাতে হবে। আজকের কোরবানি তুমি নিজে। না না, রফিক চিৎকার করে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজা লক করা। সে হাত পা নাড়াতে চাইল, কিন্তু দেখল তার শরীর অবশ হয়ে আসছে। কোনো এক অদৃশ্য শক্তি তার স্নায়ুর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। হঠাৎ গাড়ির ইঞ্জিনটা গর্জন করে উঠল। রফিকের পা অ্যাক্সেলারেটরের ওপর নেই, তবুও পেডালটা ফ্লোরের সাথে দেবে গেল। স্টিয়ারিং হুইলটা রফিকের হাত ছাড়িয়ে নিজে নিজেই ঘুরে গেল সোজা জলাভূমির দিকে।
বাঁচাও বাঁচাও! রফিক শেষবারের মতো চিৎকার দিল। গাড়িটা তীরের মতো ছিটকে গেল রাস্তা থেকে। শূন্যে কয়েক সেকেন্ড ভেসে থাকার পর ঝপাত বিশাল এক জলস্তম্ভ তৈরি করে গাড়িটা কালো পানির অতল গহ্বরে তলিয়ে যেতে লাগলো। জলের নিচেও গাড়ির হেডলাইট দুটো কিছুক্ষণ জ্বলতে থাকলো, যেন দুটো রাগী চোখ। সেই ঘোলাটে আলোয় দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। গাড়ির ড্রাইভিং সিট সম্পূর্ণ ফাঁকা, সেখানে রফিক নেই, পিছনের সিটেও কেউ নেই, গাড়িটা সম্পূর্ণ খালি। অথচ স্টিয়ারিং হুইলটা পানির নিচেও ডানে বাঁয়ে ঘুরছে, যেন কোনো অদৃশ্য হাত সেটাকে নিয়ন্ত্রণ করে আরও গভীরে, আরও অন্ধকারে নিয়ে যাচ্ছে। আর পানির ওপর তখনও ভেসে আছে রেডিওর অস্পষ্ট সিগন্যাল। আমরা গাড়িটা দেখতে পাচ্ছি, রিপিট, গাড়িটা পানিতে পড়ে গেছে, ডুবুরি নামাও। কিন্তু ভেতরে তো কাউকে দেখা যাচ্ছে না। গাড়িটা কি নিজে নিজেই চলছে? ওভার। পর্দা কালো হয়ে এলো, শুধু বৃষ্টির শব্দ আর রফিকের সেই প্রথম সংলাপটা প্রতিধ্বনিত হতে থাকলো, উঠে পড়ুন স্যার। অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। বন্ধুরা, রফিক মিয়ার হারহীন করা পরিণতি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনাদের গায়ে কাটা দিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আমাদের ভূতের জলসা পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো আতঙ্ক নিয়ে। শুভরাত্রি।